আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। নতুন এবং অতি ভয়ঙ্কর একটা অস্ত্রের সন্ধান পেয়েছে ইরান। বিশেষ করে ইরানের এই যে ইসলামী বিপ্লবী সরকার, এই কথাটি শোনার পর চট করে সবার মাথায় একটা বিষয় উদয় হয়। সেটি হলো যে ইরান কি তাহলে একটা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেললো? পুরো বিষয়টি আসলে পারমাণবিক অস্ত্র কেন্দ্রিক নয়। আবার ধরুন, নতুন অতি ভয়ঙ্কর যেই অস্ত্রের সন্ধান ইরান পেয়েছে তা আবার পারমাণবিক অস্ত্রের চেয়ে কম ক্ষতিকর নয়। এই কথাটি আমার নয়, আমি বানিয়ে বলছি না। এই কথাটি যিনি বলেছেন তার নাম হলো জন বোল্টন। জন বোল্টন এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন কট্টর সমালোচক। ট্রাম্পের বিভিন্ন কর্মকাণ্ডের তিনি সমালোচনা করেন এবং এমনকি ডোনাল্ড ট্রাম্পকে তিনি একবার একটা বইয়ে লিখেছিলেন যে অজ্ঞ, মানে কিছু জানে না, এরকমও মন্তব্য তিনি করেছিলেন। বাট এই জন বোল্টন ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের মানুষ ছিলেন যখন ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। টানা ১ বছর তিনি ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন এই জন বোল্টন এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক সমালোচনা করছেন। কেন? ইরানে ডোনাল্ড ট্রাম্প যে আক্রমণ করেছেন এবং যেভাবে এই যুদ্ধটা পরিচালনা করছেন, এই যুদ্ধটা তার মতে এলোমেলো, বিশৃঙ্খল এবং ঠিকঠাক মতো ডোনাল্ড ট্রাম্প এটিকে হ্যান্ডেল করতে পারছেন না বলে তিনি মনে করেন। তাহলে তিনি এই যে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করছেন ইরান আক্রমণ করার জন্য, তিনি কি ইরানের পক্ষের লোক? তিনি কি ইরানের এই ইসলামী শাসন ব্যবস্থাকে সমর্থন করেন? না। তিনি ইরানের ইসলামী শাসন ব্যবস্থার একজন কট্টর বিরোধী লোক। তিনি মনে করেন যে এই শাসন ব্যবস্থাকে উল্টে দেয়াই ভালো এবং ডোনাল্ড ট্রাম্প যদি এই শাসন ব্যবস্থাকে উল্টে দিতে পারতেন তাহলে খুবই ভালো হতো বলে তিনি মনে করেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেভাবে এই ইরানের সরকারকে উল্টে দেওয়ার চেষ্টা করেছেন, সেই চেষ্টা তার কাছে এলোমেলো ঠেকেছে। এবং তিনি এই যে পুরো পরিস্থিতি এখন তৈরি হয়েছে, এই পরিস্থিতির একটা নতুন ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যাটা কি? তিনি বলেছেন যে ইরানের এই সরকার বুঝে গেছে যে হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করা গেলে সে কতটুকু বিধ্বংসী ক্ষমতা নিজের হাতে রাখতে পারে, যা পারমাণবিক অস্ত্রের ক্ষতির চেয়েও কম নয় বলে জন বোল্টন মনে করেন। অর্থাৎ শুধুমাত্র এই যে হরমুজ প্রণালী, এটিকে নিয়ন্ত্রণ করতে পারলে পুরো বিশ্বের অর্থনীতিকে, পুরো বিশ্বকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, এরকম একটা ভয়ঙ্কর বিষয়কে এখন এই সরকার অস্ত্র হিসেবে নিজের হাতে নিয়ে নিয়েছে এবং এর ক্ষমতা সম্পর্কে বুঝে গেছে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এই সরকার যদি ক্ষমতায় টিকে থাকে, অর্থাৎ ধরুন যুদ্ধটা শেষ হলো এবং এমন একটা পরিস্থিতিতে যুদ্ধ শেষ হলো যে ইরানের এই ইসলামী বিপ্লবের ফলে তৈরি হওয়া যে সরকার ব্যবস্থা রয়েছে, এই সরকার ব্যবস্থা ইরানের টিকে রয়েছে। ফলে তারা কি করবে? জন বোল্টন মনে করছেন যে ভবিষ্যতে তারা মধ্যপ্রাচ্যের যে তেলের বাজার রয়েছে, তেলের উৎপাদন, তেল পরিবহন, এই পুরো বিষয়টিকে নিয়ন্ত্রণ করবে এই থ্রো হরমুজ প্রণালী। সুতরাং এরকম একটা ভয়ঙ্কর বিষয় ইরানের হাতে চলে গেছে ডোনাল্ড ট্রাম্পের এলোমেলো যুদ্ধ ব্যবস্থাপনার কারণে বলে তিনি সমালোচনা করেছেন। আপনাদের বলেছিলাম আগে যে ডোনাল্ড ট্রাম্প তার দেশের ভেতরেও নানানভাবে সমালোচনার শিকার হচ্ছেন। এই সমালোচনার একটা নমুনা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। কিন্তু এখন যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে এই যুদ্ধটা বন্ধ করার জন্য ইরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আলোচনা হয়েছে কি হয়নি। যদি হয়ে থাকে তাহলে কোথায় হয়েছে, মধ্যস্থতা কে করেছে, আলোচনার বিষয়গুলো কি, শর্ত কি, সত্যি কি যুদ্ধটা বন্ধ হচ্ছে কিনা, এসব বিষয়গুলো হলো আলোচনার মূল সুরে রয়েছে। বলার অপেক্ষা রাখে না যে দুই ধরনের কথা শোনা যাচ্ছে। যেমন ধরুন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানের সঙ্গে প্রায় সবগুলো বিষয়ে তার একমত হয়েছে। ইরান একটা চুক্তি করার জন্য আগ্রহী, যুক্তরাষ্ট্রও চুক্তি করতে চায়। সুতরাং একটা কিছু মীমাংসা হয়েই যেতে পারে। এটি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য থেকে পাওয়া গেল। আবার ধরুন ইসরায়েলের যেই গণমাধ্যম রয়েছে সেখান থেকে একটা ইঙ্গিত পাওয়া যায় যে ইরানের যে স্পিকার তিনি এই আলোচনায় রয়েছেন। তাহলে তিনি আবার ধর্মীয় নেতা নন, অর্থাৎ তিনি আয়াতুল্লাহ নন। তাহলে ধর্মীয় নেতৃত্বের বাইরে একটা যোগাযোগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের, এটি আমরা ধরে নিতে পারি। কিন্তু এই যে স্পিকার ভদ্রলোক তিনি নিজেই বিবৃতি দিয়ে জানিয়েছেন যে কোন রকম আলাপ আলোচনা হচ্ছে না।
আবার ধরুন সিবিএস নিউজ একটা খবর দিয়েছে, যে খবরে তারা বলছে যে ইরানের একজন সিনিয়র কর্মকর্তা স্বীকার করেছেন যে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু প্রস্তাব পেয়েছেন, সেই শর্তগুলো তারা পর্যালোচনা করে দেখছেন যে বিষয়টি কি করা যায়, কতটুকু মানা যায়, কতটুকু মানা যায় না। অর্থাৎ একটা ন্যূনতম যোগাযোগের একটা ইঙ্গিত সিবিএস নিউজের খবর থেকে পাওয়া যাচ্ছে। আবার ধরুন গণমাধ্যমে এটি বলা হচ্ছে যে এবারে মধ্যস্থতা করছে তুরস্ক, তারপর মিশর, শুনে অবাক হবেন, সঙ্গে পাকিস্তানও। অর্থাৎ পাকিস্তান এখন মধ্যস্থতাকারী হিসেবে সামনে চলে এসেছে এবং বলা হচ্ছে যে পাকিস্তান প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে যে পাকিস্তানে তারা মধ্যস্থতা করার জন্য একটা বৈঠক আয়োজন করতে চায়। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম কিছু বা চূড়ান্ত কিছু এখনো পর্যন্ত স্থির হয়নি। পাকিস্তানের যিনি সেনাপ্রধান, এখন তিনি সেনাপ্রধান না, এখন তিনি সশস্ত্র বাহিনীর প্রধান, ফিল্ড মার্শাল আসিম মনির, তার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব ভালো। এই তো কিছুদিন আগেও তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে এসেছেন এবং পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্কও ভালো, এটি তো আমরা জানি। এই সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তান এখন এই যুদ্ধ বন্ধ করার জন্য মধ্যস্থতা করতে চায়। ফলে এই হলো গিয়ে যুদ্ধটা বন্ধ করার জন্য আলাপ আলোচনার একটা পরিবেশ। আমি এখানে দুটো বক্তব্য দুজনের একটু উদ্ধৃত করতে চাই, যে বক্তব্যগুলো এক ধরনের সংশয় তৈরি করে আছে। যেমন ধরুন, ইরানের স্পিকার বলছেন যে এই বৈঠক হওয়ার যে খবরগুলো রয়েছে এই খবরগুলো হলো ফেক নিউজ, অর্থাৎ সত্য নিউজ নয়, এবং এই ফেক নিউজ ব্যবহার করে যুক্তরাষ্ট্র তেলের বাজারকে নিয়ন্ত্রণ করতে বা ঠান্ডা রাখতে চাইছে বলে তিনি অভিযোগ করেছেন। তেলের বাজারে কিন্তু মানে ক্রুড অয়েলের দাম এখনো এই নতুন দিনেও ব্যারেল প্রতি $100 বিক্রি হচ্ছে। আবার ধরুন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তিনি বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কথা হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প এবং তিনি একমত হয়েছেন যে, যে সামরিক সাফল্য পাওয়া গেছে, মানে তারা ইরানের যে ক্ষতি করেছে সেটিকে সাফল্য হিসেবে এখন তারা চিহ্নিত করছে এবং এই সাফল্যের উপরে ভর করে ইসরায়েলের স্বার্থকে রক্ষা করে তারা একটা ভালো চুক্তি করতে পারবে বলে আশা করছে। যেকোনো পরিস্থিতিতে নেতানিয়াহু বলছেন যে ইসরায়েলের বড় স্বার্থটাকে রক্ষা করতে হবে এবং প্রয়োজনে তিনি লেবানন এবং ইরানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন। অর্থাৎ ইসরায়েলের কণ্ঠ থেকে এই যে যুদ্ধটা বন্ধ করার জন্য যে একটা উদ্গ্রীব বাসনা, সে বিষয়টি কিন্তু তার সর্বশেষ এই বক্তব্যে প্রকাশ করা হয়নি। আবার ধরুন গুরুত্বপূর্ণ কথাটি বলা হয়েছে লেভিয়েট, যিনি হোয়াইট হাউসের মুখপাত্র, তার কণ্ঠ থেকে। তিনি বলেছেন যে এই পরিস্থিতিটা পরিবর্তনশীল। অর্থাৎ যুদ্ধের যে পরিস্থিতি এটি সত্যিই দ্রুত পরিবর্তন হচ্ছে। অর্থাৎ সিদ্ধান্তগুলো দ্রুত হচ্ছে, আক্রমণ হচ্ছে, আলোচনার চেষ্টা চলছে, বন্ধের চেষ্টা চলছে, নতুন পরিকল্পনা হচ্ছে। অর্থাৎ এগুলো চট করে পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং গণমাধ্যম এই পরিবর্তনকে ফলো করে তারপরে খবর করছে। বিষয়গুলো কিন্তু এরকম নয় যে পত্রিকায় বা গণমাধ্যমে ১ম এ একটা কথা বলা হচ্ছে এবং সেটিকে ফলো করে বিশ্ব নেতারা কাজ করছেন, তা নয়। বিশ্ব নেতারা নানা রকম অ্যাকশন নিচ্ছেন। তাদের কর্মকাণ্ডকে ধরে গণমাধ্যম তারপরে খবরগুলো করছে। ফলে হোয়াইট হাউসের মুখপাত্র বলছেন যে, যদি মধ্যস্থতা করাও হয় বা বৈঠক করা হয়, সেগুলো গণমাধ্যমকে কাজে লাগিয়ে বৈঠক করা হবে না। অর্থাৎ মধ্যস্থতাকারী হিসেবে সংবাদপত্রগুলো, গণমাধ্যমগুলো কাজ করবে না, এটি হোয়াইট হাউসের তরফ থেকে বলা হয়েছে। সুপ্রিয় দর্শক, একটু কি নাখোশ, মানে একটু কি বিরক্তি প্রকাশ হলো গণমাধ্যমের উপরে? যাই হোক, হোয়াইট হাউস থেকে বলা হয়েছে যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিষয়ে বা চূড়ান্ত কোনো কিছু এখনো পর্যন্ত বলা হয়নি এবং চূড়ান্ত ঘোষণা না দেওয়া পর্যন্ত যেন কোনো রকম স্পেকুলেশন, গুজব, ডিসইনফরমেশন এসব বিষয়গুলোতে যেন মনোযোগ দেওয়া না হয়, সে বিষয়ে একটা আহ্বান জানানো হয়েছে। কিন্তু আমরা মনে করি যে এই যুদ্ধটা বন্ধ হওয়া উচিত। কিন্তু এই যুদ্ধ বন্ধ করার জন্যে দেখা যাবে যে ইরান এবং যুক্তরাষ্ট্র তাদের স্বার্থ, শর্ত কতটুকু কাছাকাছি আসবে সেটা একটা দেখার বিষয়। কারণ ইরানের যে পরিমাণ ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ ছাড়া ইরান এই যুদ্ধ বন্ধ করবে এটি মনে হয় না। আবার ধরুন, এই যে আ মিস্টার বোল্টন যেই কথাটি বলেছেন যে, হরমুজ প্রণালী শুধুমাত্র অ্যাসিমেট্রিক যুদ্ধের কৌশল হিসাবে ব্যবহার করে ইরান এই পরিমাণ একটা ক্ষমতার সন্ধান পেয়ে গেছে যে ইরান তো ডেফিনিটলি এটি ব্যবহার করতে চাইবে। সুতরাং ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটি একটা দেখার বিষয় হয়ে রইল। আপনাদের যদি কোনো ধারণা থাকে আপনারা শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন। আপনারা এই কনটেন্ট লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন, আ সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করে। ভালো থাকবেন সবাই। সবাইকে ধন্যবাদ।